এখন আমরা দেখব এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে পিকচার আনতে হয় এবং পিকচার গুলোর কাজ করতে হয়। তো পিকচার আনার জন্য প্রথমে আমরা যাব হচ্ছে হোমের পাশে ইনসার্ট আছে, ইনসার্ট থেকে এখানে দেখেন পিকচার দেখা যাচ্ছে। তো এই পিকচারের উপরে ক্লিক করলে দুইটা অপশন আসবে। দেখেন আমার এখানে সরাসরি পিকচারটা কোথায় আছে এটা আসছে। আপনাদের এখানে আরেকটা অপশন আসতে পারে। কিরকম অপশন? দেখেন আমার এখানে পাশে আছে অনলাইন পিকচার। তো আপনাদের এরকম অনলাইন পিকচার থাকতেও পারে, নাও পারে। তো আহ, আমি যখন পিকচারে যাচ্ছি তখন সরাসরি আমার পিকচারটা কোথায় আছে সেখান থেকে খুঁজে নেওয়ার জন্য বলতেছে। কিন্তু আপনাদের যেটা আসবে অনলাইন পিকচারে গেলে এরকম আসবে, ওয়ার্ক অফলাইন এরকম যখন দেবেন তখন এরকম আসবে। অথবা হচ্ছে লোকাল ফাইল এরকম চাবে, ফাইল চাবে। পিকচারে যাওয়ার পরে এখানে না এসে এরকম থাকতে পারে বা এরকম ফাইল আসতে পারে যে কোথায় আছে সেটা, মানে পিকচারটা কোথায় রাখা আছে। তো আমি ডেস্কটপের উপরে একটা পিকচার রাখছি। আমি ডেস্কটপের উপরে একটা পিকচার রাখছি যে এই পিকচারটা আপনাদেরকে এমএস ওয়ার্ডে এনে দেখাবো। এই যে পিকচারে যাচ্ছি, পিকচারে যাওয়ার পরে আমার লোকেশন দেখাচ্ছে এই সাইটে, বাম সাইডে যেটা আছে এখানে লোকেশন। তো এই লোকেশন থেকে আমাকে খুঁজে বের করতে হবে ডেস্কটপ, যেহেতু আমি ডেস্কটপের উপরে রাখছি। দেখেন এটা আপনারা এই যে স্ক্রল করলে, স্ক্রল বারটা করলে আপনারা হচ্ছে অপশনগুলোর, যদি এরকম শো না থাকে তাহলে উপরে উঠাবেন অথবা নিচে নামাবেন, তাহলে আপনাদের ডেস্কটপ অপশনটা পাবেন। এখান থেকে আমার পিকচারটা আছে ডেস্কটপে, আপনাদের ডাউনলোডে থাকতে পারে, তারপর হচ্ছে ডকুমেন্টে থাকতে পারে, পিকচারের মধ্যে থাকতে পারে, বা আদার কোনো ফাইলে থাকতে পারে, বা কোনো পার্টিশনের মধ্যে এখানে যে ফোল্ডার গুলো আছে, পার্টিশন গুলো আছে এখানেও থাকতে পারে, এর ভিতরের কোনো ফোল্ডারেও থাকতে পারে, সেই ফোল্ডার থেকে নিয়ে আসবেন। তা আমার পিকচারটা আছে ডেস্কটপের উপরে, এই জন্য আমি ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপ ক্লিক করার পরে ডেস্কটপের উপরে যে জিনিসগুলো আছে সবগুলো এখানে দেখাচ্ছে ডকুমেন্ট। তো এই একটা পিকচার, এখানে দেখেন তিনটা পিকচার আছে, তিনটা পিকচার দেখাচ্ছে। তো এখান থেকে আমার লাগবে এই পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট লেখা থাকবে, ইনসার্ট। দেখেন পিকচারটা এমএস ওয়ার্ডে ফাইলে চলে আসছে। এখন এই পিকচারটা আমি কিছু কাজ করতে চাচ্ছি, যেরকম পিকচারটা বড় আছে আমি ছোট করতে চাচ্ছি, তাহলে এখানে টান দিলে ছোট হবে। দেখেন আমি টান দিচ্ছি অনেক অনেক ছোট করার জন্য, কিন্তু হচ্ছে না। আমি যেভাবে টানতে চাচ্ছি বা সরাই নিয়ে আসতে চাচ্ছি সেভাবে আসতেছে না। তো এই পিকচার প্রথমে নিয়ে আসার পরে এরকম কাজ করে না, সরতে চায় না। এরকম যদি হয় তাহলে আমরা যেটা করব, দেখেন এখানে কোনো অপশন নাই এখন, কিন্তু আমি যখন পিকচার ক্লিক করব তখন এখানে একটা ফরম্যাট আসবে অথবা পিকচার ফরম্যাট আসবে। তো এই ফরম্যাটের মধ্যে এই প্রথম থেকে এই কাজগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে কি হবে, আমরা পিকচারের যাবতীয় কাজ করতে পারবো। এখন তাহলে পিকচারটা সরতেছে না, তাহলে আমরা সরাবো কিভাবে? তাহলে এই ফরম্যাটের ভিতরে আসার পরে এইখানে দেখা আছে র্যাপ টেক্সট। এই র্যাপার টেক্সট থেকে আমরা ইনফ্রন্ট অফ টেক্সট করতে পারি। ইনফ্রন্ট অফ টেক্সট দিলে এটা ফন্টের উপরে আসবে এবং সরবে। তো আমরা ইনফ্রন্ট অফ টেক্সট করলাম। এই র্যাপ টেক্সটের ভিতরে কয়েকটা কাজ আছে, অপশনগুলো একটু দেখি, তারপর অন্য কাজগুলো দেখি, তাহলে আমাদের কাজ পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। তো আমি ইনফ্রন্ট অফ টেক্সটের এই যে র্যাপার টেক্সটের ভিতরে অপশনগুলো কাজ করার জন্য আমি কিছু টেক্সট এনে নিচ্ছি এখানে। তো অটো টেক্সট কিভাবে নিয়ে আসতে হয় আমরা জানি। ইকুয়াল দিব আর এ এন ডিরিয়ান দিয়ে ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে ইন্টার। দেখেন কিছু টেক্সট আসছে। আমি এই টেক্সটটাকে একটু বেশি করার জন্য কপি পেস্ট করতেছি। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি, আবার এই ফাঁকা জায়গায় এসে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট। দেখেন ডবল হয়ে গেছে। আমি আরো একটু বেশির জন্য আবার এখানে দুইটা ক্লিক করে কার্সার এখানে এনে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম। দেখেন হয়ে গেছে। এখন দেখেন আমার ইমেজটা কোথায় আছে, এই যে লেখাটার উপরে। এই লেখাটাকে ফন্ট বলি আমরা এমএস ওয়ার্ডে, ফন্ট বা টেক্সটের উপরে। তাহলে আমাদের ছবিটাকে আমরা একটা কাজ করছিলাম, এখান থেকে ফরম্যাটে আসছিলাম, আসার পরে র্যাপ টেক্সট থেকে ইনফন্ট অফ টেক্সট করে দিছিলাম, এই অপশনটাতে ক্লিক করছিলাম। এটাতে কি হয়েছে, এই যে ফন্ট আছে এই ফন্টের উপরে চলে আসছে ছবি। যখন উপরে আসছে তখন এটা সহজে কাজ করবে, এটা সহজে আমরা এই কর্নার গুলো ধরে বড় করতে পারি, ছোট করতে পারি। এই এই অপশন ধরে এখানে
করতে পারি, বড় করতে পারি। আবার উপরের দিকে এখানে টান দিয়ে ধরে লেফট বাটন চেপে ধরে বড় করতে পারি। এবার আমরা বড় করতে পারি। কিন্তু আমরা দেখেন পিকচারটা নিয়ে আসছি লেখা উপরে, ঠিক আছে, কিন্তু আমাদের লেখাগুলো আর দেখা যাচ্ছে না, কারণ এটা ফন্টের উপরে আছে, পিকচারটা ফন্টের উপরে। তাহলে আমরা এখানে সঠিকভাবে যদি প্লেস করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটু সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে, তো এইখানে মিডলে রাখতে চাচ্ছি, যা চারি সাইড দিয়ে আমাদের টেক্সট গুলো থাকবে। তাহলে কিভাবে কি করব, এই যে ইনফট অফ টেক্সট এর মধ্যে প্রথম আছে ইন লাইন উইথ টেক্সট। ইন লাইন উইথ টেক্সট বলতে কি বোঝাচ্ছে, লাইনের উপরে এবং নিচের মধ্যে থাকবে। এই যে আমি এখানে দিলাম, দেখেন লাইনের নিচে আছে, আবার এখান থেকে এ আছে, দেখেন লাইনের নিচে আছে, যেখানে দিচ্ছে সে সেইভাবে লাইন উপর নিচে করে দিচ্ছে প্যারাটা। এরকম যদি আমরা রাখতে চাই তাহলে আমরা এই র্যাপার টেক্সট থেকে ইন লাইন উইথ টেক্সট করে দেব। যদি আমরা চতুর সাইড দিয়ে রাখতে চাই স্কোয়ার আকারে, তাহলে র্যাপার টেক্সটের ভিতরে যাব, স্কোয়ার করে দেব। দেখেন পিকচারের চারি সাইডে লেখা আছে। আমার কোন একটা টেক্সট আমরা টাইপিং করলাম এবং আমাদের প্রয়োজন মতো একটা পিকচার এমএস ওয়ার্ডে নিয়ে আসবো, কিন্তু তার সেই পিকচারের চারি সাইড দিয়ে লেখা থাকবে, এই টেক্সট গুলো থাকবে। তাইলে কি করব, তাইলে আমাদের এই যে এখান থেকে স্কোয়ার করে দেব, স্কোয়ার। দেখেন আমি যেখানে সরাই না কেন লেখাগুলো সেইভাবে করে নিচ্ছে। এখন এইখানে দিলে এই সাইডে লেখা কই, আমার মার্জিনের এই পাশে যেহেতু লেখা আসবে না, এজন্য কিন্তু লেখা এই পাশে নাই। আমি যেখানে সরাই দেব ঠিক সেইভাবে করে দেব। ঠিক এই অপশনটাও কি করবে, এই অপশনটার কাজ হচ্ছে পিকচার ইমেজ যতটুকু থাকবে ততটুকু আসবে। এই যে পরের অপশনটা দেখেন, মূলত কাজগুলো একই, আমাদের যেরকম প্রয়োজন হয় আমরা দেখে নেব। দেখেন এখানে সাজানো যেভাবে দরকার সেভাবে আমরা বসাইতে পারতেছি। এখানে সবচেয়ে বেশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট করলে কি হবে, আমাদের যে ইমেজ আছে ইমেজের পর দিয়ে লেখা থাকবে। দেখেন আমি যদি পিকচারটা বড় করে দেই, যে পিকচারটা এই পেজ জুড়ে থাকবে এরকম যদি করি এবং এর উপর দিয়ে লেখা থাকবে, এরকম ধরনের আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এই যে দেখেন পিকচারের উপর দিয়ে লেখাটা আছে। তো এরকম করতে গেলে আমাদের বিহাইন্ড টেক্সট করতে হবে, পিকচারের উপর দিয়ে লেখাটা থাকবে, এই যে বিহাইন্ড টেক্সট। আর যদি আমরা ইনফ্রন্ট অফ টেক্সট করি তাহলে কি হবে, পিকচারের নিচে চলে যাবে, অর্থাৎ এই যে টেক্সটের উপরে ইমেজ আছে এখন আর দেখা যাবে না। আর যদি আমরা টেক্সট গুলো দেখাতে চাই, আবার এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দেব, সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এই টেক্সট গুলোর কালার দিতে পারি। টেক্সট গুলো ধরে আমি একটা কালার দিলাম, রেড কালার, দেখেন বোঝা যাচ্ছে। তো ফরম্যাটের ভিতরে এই যে র্যাপার টেক্সটের অপশন গুলো বুঝতে পারছেন, নিচের গুলো আপনারা নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন একটু অপশন গুলো ঘাটাঘাটি করলে। তো মেন অপশনটা আমরা দেখিয়ে দিলাম। আর এখানে পিকচার আনার জন্য, পিকচার আনার পরে যদি পিকচারটা সহজে ছোট বড় না করতে পারি, তাহলে আমরা আগে কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সটটা করে দেব। এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমরা পিকচারটাকে এই যে কর্নার গুলো ধরে ছোট করতে পারবো, প্রয়োজন মতো সরাইতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টটা করাতে পারবো, সবকিছু করতে পারবো। এটা হচ্ছে র্যাপার টেক্সটের কাজ। তো এই র্যাপার টেক্সটের কাজটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে যে কোনো ছবি আনতে পারবেন। এখন আমরা দেখবো এই ছবিটার বিভিন্ন স্টাইল দেওয়া। স্টাইলটা কোথা থেকে দেব, এই যে পিকচার স্টাইল। পিকচার স্টাইল আমি এই ছবিটা সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক একটা বর্ডার মতন স্টাইল চলে আসছে। এই ছবিটা যদি এখানে রাখি, দেখেন ওই স্টাইলের মতো হয়ে গেছে। আমি যদি এই স্টাইলটা দেই, পিকচার স্টাইল, দেখেন চারি সাইডে কালো একটা অ্যালবামের মতো চলে আসছে। এবং এখানে রাখার পরে যদি আমি করি যে র্যাপার টেক্সট থেকে
আমি স্কোয়ার দিলাম, দেখেন ইমেজের চারি সাইডে সুন্দরভাবে চলে আসলো। এভাবে আমরা সুন্দরভাবে টেক্সট গুলোকে সাজাতে পারি। এর টেক্সটার ভিতরে দেখেন, এর ভিতরে অনেক ধরনের স্টাইল আছে। এ চাইলে এরকম দিতে পারবো, এরকম দিতে পারবো, এরকম দিতে পারবো, দেখেন। তো এই অপশনগুলো আপনাদের জাস্ট প্রত্যেকটা অপশনগুলো ব্যবহার করতে হবে, ইমেজটা কিরকম হয়। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসছি, একটা ইমেজ কেন, আপনি একাধিক ইমেজ নিয়ে আসতে পারবেন। আমি আবার ইনসার্টে যাচ্ছি, পিকচার, পিকচার থেকে আমার পিকচার আছে কোথায়, ডেস্কটপের উপরে। এই যে স্ক্রল করে উপরের দিকে উঠলাম একটু, ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমি এই শুজটা নিচ্ছি, ইনসার্ট করলাম, দেখেন শুজটা এখানে চলে আসছে। দেখেন এটা আবার কথা শুনতেছে না, আমি স্বাভাবিকভাবে সরাইতে চাচ্ছি, সেটা হচ্ছে না। তাহলে আমি কি করব, এখান থেকে ইনফন্ট টেক্সট দিতে পারি, অথবা স্কোয়ার দিতে পারি, অথবা হচ্ছে যে কোনো একটা আদার অপশন দিলেই কাজ করবে। তো আমি ইনফন্ট দিচ্ছি, দেওয়ার পরে আমি এই জায়গাটাতে বসাতে চাচ্ছি এবং এই লেখার ভিতরে, তাহলে এখানে আমি কিভাবে বসাতে চাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ার হিসাবে, দেখেন এই সাইডে স্কোয়ার হিসাবে চলে আসছে। এবং এটার জন্য একটা স্টাইল দিতে চাচ্ছি, এখান থেকে এই স্টাইলটা, এই স্টাইলটা দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে হালকা একটা সুর শ্যাডো চলে আসছে, দেখেন স্টাইলে চলে আসছে। এবার আমরা একাধিক ছবি আনতে পারি, সাজাইতে পারি, সাজাইতে পারি। তো ফরম্যাটের মধ্যে আমরা যদি চাই, এখানে কিছু কাজ আছে, যেরকম রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, বা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, দেখেন এখানে হালকা এ টাইপের আছে। কিন্তু মাইক্রোসফট এমএস ওয়ার্ডে বা ওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে, কিন্তু খুব একটা ভালো হয় না, ছবিটা কেটে যায় এখান থেকে। তারপরে আপনারা চেষ্টা করবেন এই যে এগুলো ধরে, যে এগুলো ছবির ভিতরে রাখতে। তারপর এখান থেকে এই যে কিপ চেঞ্জ, দেখেন এখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আমি যদি এই ছবিটা দেখেন কিছুটা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে একটু নিচ্ছি, এখান থেকে একটু সরাই দিচ্ছি, এই যে মাথাটা কেটে বাদ পড়ে যাবে, এই ভিতরে যেগুলো থাকবে সেগুলো থাকবে আর কি। তো এখান থেকে সুন্দর করে নেওয়ার পরে কিপ চেঞ্জ, দেখেন খুব বেশি একটা পরিবর্তন হয়নি এখানে ব্যাকগ্রাউন্ড। তো খুব একটা ভালো ইফেক্ট পাওয়া যায় না। আমাদের যে ইফেক্টটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে কালার। এই ইমেজটার কয়েকটা কালার ভেরিয়েন্ট থাকে, অনেক সময় সাদা কালো দরকার হয় আমাদের, ইমেজ দেখেন সাদা কালো হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে বিভিন্ন কালারের আমরা নিতে পারবো, দেখেন এই টাইপের কালার হয়ে গেল, ব্লু টাইপের। আবার আমরা এখান থেকে কারেকশনটাও করতে পারি এই কালারের উপরে, দেখেন। তো আমরা মূলত এখান থেকে যে কালারটা নিব সেই কালারের উপর ভিত্তি করে এখানে চলে আসবে, এই কারেকশনের ভিতরে কালো কালার চলে আসছে এখন। তো এইভাবে করতে পারবো। এই পিকচারটা চেঞ্জ করে এখানে আরেকটা পিকচার নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এখান থেকে চেঞ্জ পিকচারে যাব, যাওয়ার পরে এই যে ওয়ার্ক অফলাইন দেখাচ্ছে সেটাও করতে পারবো, অফলাইন বা অনলাইন থেকেও আনতে পারবো। তো আমি এই পিকচারটা নিতে চাচ্ছি, এটাকে ক্লিক করার পরে এখানে ইনসার্ট, দেখেন পিকচারটা চেঞ্জ হয়ে সেম স্টাইলে ওই পিকচারটা চলে আসছে। তারপর আমরা এখান থেকে পিকচারের বর্ডার, এই যে বর্ডার আছে, বর্ডারের একটা কালার দিতে পারি। এখান থেকে বর্ডার যাব, বর্ডারের কালারটা রেড, এই দেখেন এই বর্ডার কালারটা রেড হয়ে গেছে। এখান থেকে আমরা বর্ডারের ইফেক্ট দিতে পারি, নো আউটলাইন। আমরা যদি আবার বর্ডার আছে কিন্তু আমরা বর্ডারটা চাচ্ছি না, সেক্ষেত্রে বর্ডারের ভিতরে যে নো আউটলাইন এটা দিতে পারি, দেখেন এখন আর কোনো বর্ডার নাই। আর একটা বিষয় হচ্ছে এখানে বর্ডারের ভিতরে এই যে ওয়েট আছে, ওয়েট থেকে আমরা চিকন করে বর্ডার দিতে পারি, দেখেন এখন চিকন বর্ডার আছে। আবার যাচ্ছি বর্ডারের ভিতরে, তারপর এখান থেকে যদি বড় করে দেই, দেখেন বড় হয়ে গেছে। এভাবে বর্ডারটা বড় করতে পারি। আমরা পিকচারে এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারি, এখানে যাওয়ার পরে বিভিন্ন দেখেন স্টাইল আছে, আমি এটা দিলে এটার মতো হবে, এটা দিলে এই সাইডের মতো বাঁকা হয়ে যাবে। এই স্টাইলগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা একবার দেখে বা দেখতে দেখতে কাজ করলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। দেখেন সেইভাবে হয়ে গেছে।
এই ইফেক্টের মধ্যে বিভিন্ন ধরনের আছে, শ্যাডো আছে, আমি এর কিন্তু কোনো ছায়া নাই, তাহলে শ্যাডো বলতে ছায়া, আমি এর ছায়াটা কোন দিকে দিতে চাচ্ছি, দেখেন এইখানে একটা ছায়া আছে, এখানে ছায়াটা আরেক দিকে গেছে, এখানে ছায়াটা আরেক দিকে গেছে, এটা যদি দেই দেখেন এখানে একটা ছায়া পড়ে গেছে এই যে কর্নারটি। তো আমি আর একটা শ্যাডো দিচ্ছি, এই যে পিকচার ইফেক্ট, ইফেক্ট থেকে শ্যাডো, শ্যাডো আমি এইটা দিচ্ছি, দেখেন এখানে একটা বেশি ছায়া পড়ে গেছে, এখানে বেশি ছায়া আছে। তো এখান থেকে পিকচার ইফেক্ট থেকে শ্যাডো দিতে পারবো, রিফ্লেক্স দিতে পারবো, এখানে এই ছবির মতো আরেকটা রিফ্লেক্স এখানে দেখাবে, সেটা করতে পারবো। এই নিচে আরেকটা ছবির রিফ্লেক্স এই যে চলে আসলো, সেটাও করতে পারি, এবং তার সেই রিফ্লেক্সের শ্যাডো কিন্তু দেখাচ্ছে, যেহেতু আমরা শ্যাডো দিছিলাম। তারপরে হচ্ছে এই যে ইফেক্টের মধ্যে দেখেন গ্লো আছে, গ্লো দিতে পারি, যে চারি সাইড দিয়ে একটা গ্লো, গ্লো টাইপের, এই যে কালারটা, এই কালারটাও চেঞ্জ করাও যায়, যেরকম গোলোর ভিতরে যাওয়ার পরে এখান থেকে গোলো, এই যে গোলো কালার, এখান থেকে যদি আমি রেড কালার দেই দেখেন রেড কালার, এখান থেকে যদি আমি গ্রিন কালার দেই গ্রিন কালারের গোলো পড়ে গেছে। এভাবে আপনারা কালার দিতে পারেন প্রত্যেকটা। সফট এজ, এটা দিতে গেলে এখান থেকে সফটনেস দেখাবে, দেখেন একটা আপনি দিয়ে দেখবেন প্রত্যেকটা অপশানে কোনো একটা ইমেজ এনে এরকম ভাবে স্টাইল করবেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে বিভেল দিতে পারবেন, এই যে এটা দিলে এটার মতন স্টাইল হবে, দেখেন এই যে উঁচু টাইপের, এই যে উঁচু টাইপের আছে সেখানে এই উঁচু টাইপের আছে। আমরা অনেকগুলো অপশন কিন্তু এটাতে দিয়ে ফেলছি, যার কারণে এখানে শ্যাডো আছে, রিফ্লেক্স আছে, গ্লো আছে, বর্ডার আছে, আবার বর্ডারের উপরে উঁচু টাইপের একটা ইয়ে আছে, সেটাও হচ্ছে। এরকম আপনি দিবেন প্রত্যেকটা, এখান থেকে 3D রিফ্লেক্স দিতে পারবেন, দেখেন এখানে সরাইতে পারবো, এটাকে 3D বলে, দেখেন কিভাবে না আমরা রাখতে পারি। প্রত্যেকটা অপশন গুলো আপনারা দেখে রাখবেন, কারণ অ্যাসেসমেন্টের সময় কোন ভাবে আসবে এটা বলা যায় না, তবে আমাদের যদি দেখা থাকে তাহলে সেইভাবে আমরা করতে পারবো, অপশন গুলো যদি জানা থাকে। এটা হচ্ছে পিকচার ইফেক্ট গেল, পিকচার ইফেক্টটা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে পিক্সেল লেআউট, পিক্সেল লেআউট থেকে আমরা বিভিন্ন স্টাইলে রাখতে পারি। পিক্সেল লেআউটটা আমরা পরে শিখবো, এটা নিয়ে এখন কথা বলবো না, অলরেডি আপনারা বুঝতে পারবেন পিক্সার ইফেক্ট যখন কাজ করব তখন। এখন আছে পিক্সারের পজিশন, পিক্সারটা আসলে কোথায় থাকবে, পজিশন, এই পিক্সারটা এই পেজের ক্ষেত্রে কোথায় থাকবে, এই পেজের ক্ষেত্রে কয়েকটা পজিশন এখানে দেওয়া আছে। দেখেন এইটা যেটা আছে এটা হচ্ছে উপরে থাকবে বাম সাইডে, এটা থাকবে উপরে, থাকবে মিডলে, পেজের মিডলে উপরে। দেখেন আমাদের পিকচারটা যখন মাউস কার্সার আমরা মাউস এখানে রাখতেছি, যেটার উপরে রাখতেছি পিকচারটা ঠিক সেই পজিশনে, এই পেজের উপরে ভিত্তি করে সেই পজিশনে চলে যাচ্ছে। এটা যদি দেই তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পিকচারটা নিচে থাকবে, কিন্তু লেফট সাইডে দেখেন নিচে চলে আসছে, পিকচার নিচে চলে গেছে এবং লেফট পজিশনে চলে গেছে। এটা দিলে মিডল পজিশন, এটা দিলে রাইট পজিশন, যে পিকচারটা আমরা সিলেক্ট করে রাখবো সেটা। তো আমি এটাকে টপে রাখতেছি এবং টপ মিডল রাখতেছি, দেখেন মিডলে চলে আসছে। ঠিক এই পিকচারটার ক্ষেত্রেও একই কাজ, এখান থেকে আমরা পজিশনটাকে মিডল করে দিলাম, দেখেন ওই পেজের মিডলে চলে গেছে সে, এই যে পেজ পুরো পেজের মিডলে, আর এই পিকচারটা আমরা রাখছিলাম টপের উপরে মিডলে। এটা হচ্ছে পজিশনের কাজ। এখন দেখেন দুইটা পিকচার আমি পাশাপাশি রাখলাম, দেখেন এই পিকচারটার কথা যদি চিন্তা করি তাহলে এই পিকচারটার উপরে আছে এই সুর পিকচারটা, আবার সুর পিকচারের কথা যদি চিন্তা করি তাহলে সুর পিকচার যেখানে আছে তার নিচে আছে আমাদের এই পিকচারটা। এখন আমরা চাচ্ছি যে এই পিকচারটা এই সুর পিকচারের উপরে আনতে, তাহলে এটা আনার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটা উপরে নিয়ে আসবে আর কোনটা নিচে নিয়ে যাবো, যে কোনো একটার দিক দিয়ে চিন্তা করতে হবে। আমি যদি এটার কথা চিন্তা করি তাহলে এটাকে নিচে দিলে ওটা উপরে চলে আসবে, আবার এটার কথা যদি চিন্তা করি এটাকে উপরে দিলেই, সুর উপরে দিলেই সুরটা অটোমেটিক নিচে চলে যাবে, বিষয়টা এরকম। তো এটা করার জন্য আমরা হচ্ছে বিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড এই দুইটা অপশন আমরা ব্যবহার করব। তাহলে আমার সিলেক্ট আছে কোন ইমেজটা, এখন দেখেন কোন ইমেজ কিন্তু আমার সিলেক্ট নাই, কিন্তু আমি চাচ্ছি এই যে এই নিচের পিকচারটাকে সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি নিচের পিকচারটা এই সুর উপরে থাকবে, যেখানে আছে ওই পজিশনে এখানে এইটুক এর উপরে আসবে। তাহলে কি করতে হবে, আমাকে বিং ফরওয়ার্ডে যেতে হবে, বিং ফরওয়ার্ডে
যাওয়ার পরে বিং টু ফন্ট, দেখেন উপরে চলে আসছে। এখন কিন্তু শুটা নিচে গেছে। আমি শুটা আবারও যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইটা নিচে নিয়ে যেতে চাচ্ছি এবং শুটাকে উপরে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে কোথায়? এই অপশনে কিন্তু এখন আর যাবো না, এখন যাব সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে কি পিছনে যাবে। যখন পিছনে যাবে তখন ব্যাকওয়ার্ড যাবে, আর যখন সামনে আসবে তখন বিং টু ফরওয়ার্ড যাবে। এই দুইটা অপশন মনে রাখেন, এই দুইটা অপশনের কাজ অ্যাসেসমেন্টে আসে। তো সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই তীরে ক্লিক করলাম, দেখেন সেন্ড টু ব্যাক চলে গেছে, ব্যাকে চলে গেছে। আমি যদি এই উপরের শুটার কথা চিন্তা করি, এটাকে পিছনে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে কোথায় যাব? সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে সেন্ড টু ব্যাক, দেখেন সে নিচে গেছে। আবার যদি এই নিচেরটাকে উপরে নিয়ে আসতে চাই, তাহলে এখন শুটা নিচে আছে, এখন আমি চাচ্ছি শুটা উপরে আনতে, তাহলে কি হবে? আমি কিন্তু এটাতে গেলে পিছনে যাবে, আমার নিয়ে আসতে হবে পিছনেরটা সামনে, তাহলে এই যে বিং টু ফরওয়ার্ড, বিং এ যাব, বিং টু ফরওয়ার্ড, দেখেন উপরে আসছে। এখন এটাকে আবার আমি নিচে নিয়ে যাব, তাহলে এখানে কোথায় নিয়ে আসতে হবে? সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন ব্যাকওয়ার্ড চলে গেছে। এই ছবি আর এই ছবি দুইটার একই সাইজ করব, আমি এখান থেকে সরাই নিয়ে আসলাম, দুইটার সাইজটা সমান করব, তাহলে এটাকে বলে অ্যালাইনমেন্ট। এই ছবিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে আমি এই ছবিটাতে সিলেক্ট করলাম, দেখেন দুইটা ছবি একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন দুইটা ছবি যদি আমি একটা ছবি সরাই, দুইটা ছবি সরবে। এখন আমি এই ছবি দুইটা কি করতে চাচ্ছি, এটা দেখেন এই ছবি ছাড়া একটু নিচে আছে, তো ছবির উপরের সাইডটা সমান করতে চাচ্ছি, তাহলে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইন থেকে টপ অ্যালাইন করব, এই যে অ্যালাইন টপ, উপরে সমান হবে। দেখেন এই ছবিটা উপরে উঠে গেছে, উপরে উঠে সমান হয়ে গেছে, কিন্তু চোখের দৃষ্টিতে মনে হচ্ছে যে সমান না, এটা একটু নিচে আছে। কারণ হচ্ছে সাইড দিয়ে বর্ডার দিছিলাম, কিন্তু এই ছবির সাইডে কিন্তু আমাদের কোনো বর্ডার নেই, যার কারণে ওইরকম একটা ডিফেক্ট মনে হচ্ছে, কিন্তু ছবি দুইটা ঠিক আছে। আমি চাচ্ছি নিচের পার্টটা সমান করতে, তাহলে এই ছবিটাকে আবার সিলেক্ট করতেছি, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এই ছবিটা উপরে ক্লিক করলাম, তাহলে ছবি দুইটা সিলেক্ট হয়ে গেছে। আবার যাব কোথায়? ফরম্যাট, ফরম্যাট থেকে অ্যালাইন। এখন কোথায় যাব বলেন তো? আপনারা যদি বুঝতে পারেন, এখানে লেখা আছে, এখান থেকে আমরা বাটনে যাব, বাটন, অ্যালাইন টু বাটন, বাটন মানে নিচে আর টপ মানে উপরে, এই যে টপ মানে উপরে, সেন্টার বলতে মিডল, লেফট মানে বাম সাইড সমান হবে, আর রাইট মানে ডান সাইড সমান হবে। তাহলে আমরা নিচের সাইড সমান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অ্যালাইন বাটন দিলাম, দেখেন নিচের সাইডটা সমান হয়ে গেছে। এই কাজগুলো করতে করতে আপনারা বুঝতে পারবেন, ঠিক আমি যেভাবে অল্প করে দেখাচ্ছি, তো দ্রুত মানে অল্প সময়ের মধ্যে বেশি দেখানোর জন্য, তো আপনারা বিভ্রান্ত হবেন না, বুঝতে না পারলে কমেন্ট করবেন, সেই জায়গাটা প্রয়োজনে আমি আলাদা করে ভিডিও করে আপনাদেরকে দেব। দেখেন সমান হয়ে গেছে। আমি এই জায়গাটা ফাঁকা একটা পেজে আমি এখান থেকে ইনসার্টে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে কয়েকটা শেপ নিচ্ছি, দেখেন এই একটা শেপ, তারপর আমি আবার যাচ্ছি, এখান থেকে আরেকটু লম্বা শেপ, আমি আবার হচ্ছে এখান থেকে আরেকটু ছোট, আরেকটু ছোট, এক একটা এক এক স্টাইলে আমার মতো করে আমি নিচ্ছি। এখন দেখেন এই সবগুলো আমি এক একটাকে এক এক রকম কালার করতে পারি, কালার করার প্রয়োজন নাই, আমরা অ্যালাইনমেন্ট শিখবো যেহেতু। আমি চাচ্ছি যে এই ছবি, এই শেপটা, এই শেপটা, এই শেপ, এই শেপ, এই শেপ, সবার মাথাগুলো একই লেভেলে থাকবে উপরে, তাহলে কি হবে? উপরেরটা সমান থাকবে। আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে একের পর এক সিলেক্ট করতেছি, আগের গুলো যেভাবে সিলেক্ট করছিলাম, দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে। আমি যদি এখন সবগুলো সিলেক্ট হয়েছে কিনা, আমি একটা ধরে সরালে সবগুলো সরবে, তো সবগুলো সরতেছে মানে সবগুলো সিলেক্ট হয়েছে। এখন যাবো অ্যালাইন, অ্যালাইন থেকে টপ, দেখেন সবগুলো এলিমেন্ট সমান হয়ে গেছে। আমি যদি আবার অ্যালাইনমেন্টে যাই, যাওয়ার পরে অ্যালাইনমেন্ট বাটন, দেখেন নিচের গুলো সমান হয়ে গেছে। আপনি কিভাবে সমান করতে চাচ্ছেন? আমি এটাকে এইভাবে, এটা যেভাবে আছে থাক, আমি আরেকটা জিনিস
আবার কয়েকটা শেপ নিচ্ছে এখান থেকে, এই যে এইভাবে কিছু শেপ নিলাম। আপনারা বুঝতে পারবেন যে এই তিনটা শেপ দিয়ে দেখাই। তিনটা শেপ সিলেক্ট করতেছি, কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা শেপের উপর ক্লিক করতেছি। দেখেন আমি চাচ্ছি এই সাইড গুলো সমান করতে, তাহলে কি হবে, অ্যালাইনমেন্ট লেফট, এই যে অ্যালাইনমেন্ট লেফট, দেখেন তিনটা সাইজ সমান হয়ে গেছে। আমি যদি আবার যাই অ্যালাইনমেন্ট রাইট করি, রাইট, দেখেন এই সাইজ গুলো সব সমান হয়ে গেছে। এই যে রাইট সাইডটা সমান হয়ে গেছে। এখন দেখেন এটা এখানে রাখলাম, এই যে এক একটা এক এক জায়গায় আছে, এই দূরত্ব একরকম আছে, এর দূরত্ব আরেক রকম আছে, এর দূরত্বটা বেশি আছে, এর দূরত্ব আবার একটু কম আছে। আমি চাচ্ছি সবার দূরত্ব গুলো সমান থাকবে। তাইলে কি করব, সবগুলো সিলেক্ট করতেছি, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টে আসবো, অ্যালাইনমেন্ট থেকে দেখেন আমার এগুলো লম্বা লম্বি ভাবে আছে, তাহলে ডিস্টর্ট হরিজন্টালি করে দেব, ডিস্ট্রিবিউট হরিজন্টালি করে দেব। এটা দিলে কি হবে, মিডলের দাগগুলো ঠিক হয়ে যাবে। এই যে এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার, আমি ধরাই দিচ্ছি আপনাদের ভুলটা কোথায় হয়েছে। দেখেন আমি যেহেতু এই ভিতরের দূরত্বগুলো ঠিক করতে চাচ্ছি, তাহলে আমি যদি এইটা দেই, তাহলে দেখেন সবগুলো কি হচ্ছে, একই এলাকায় চলে আসতেছে। আমাকে দিতে হবে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। আর একটু খেয়াল করেন, এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেই, দেওয়ার পরে কি হয়েছে, সবগুলো কিন্তু এক জায়গায় হয়ে গেছে। তো আমি আরেকটু সাজাই নেই, একটা এটাকে আমি কপি করে নিচ্ছি সেম জিনিস, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এইগুলো আমি এমন ভাবে করতে চাচ্ছি যে সবার মিডল ঠিক থাকবে, উপরে ঠিক থাকবে এবং নিচেও ঠিক থাকবে। তাহলে এখন কি করি, টপ দেই বা বাটন দেই, দেখেন সবগুলো নিচে, সবগুলো সিলেক্ট হয়নি, আমি সিলেক্ট করে নিচ্ছি, সবগুলো সিলেক্ট, সিলেক্ট। এটা করতে গেলে সবার মাপের উপরে আবার কিছুটা নির্ভর করে। তো মাপগুলো যেহেতু আমি কপি করে নিছি, এটা যতটা লম্বা, ওয়াইড যতটা, হাইট যতটা, সবকিছু ঠিক আছে। তো এখান থেকে আমি যাচ্ছি, এই যে দেখেন সবার হাইটটা, দূরত্ব ঠিক হয়ে গেছে। এই যে মাঝখানের স্পেসের দূরত্ব ঠিক হয়ে গেছে। এখন যদি আমি বাটন দেই, নিচের দিক দিয়ে সমান, সব সাইডে সমান। তারপর হচ্ছে এবং দেখেন সমান হয়ে গেল। এটা এখান থেকে করা যায়। আবার আমি এটাকে কপি করে ঘুরাই নিচ্ছি, এইভাবে এটাকে বা এটাকেও ঘুরাই নিলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটাকে কপি করতেছি। কপি কিভাবে করতেছি, কন্ট্রোল চেপে ধরে এটাকে ধরে যদি আমি টান দেই, তাহলে দেখেন সব কপি হয়ে যাবে। এই আবার কন্ট্রোল ধরে সবগুলোকে আমি সিলেক্ট করে নিই, নেওয়ার পর আমি চাচ্ছি যে এইভাবে বাম সাইড এবং ডান সাইড সমান থাকবে এবং এই জায়গাগুলো সবার সমান থাকবে। তাহলে সেটা করার জন্য আমি যাব হচ্ছে অ্যালাইন, অ্যালাইন থেকে লেফট করে দিতে পারি বা রাইট করে দিতে পারি, দেখেন লেফটের সমান, এবং হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দিলাম, দেখেন সবার ভিতরের দূরত্ব ঠিক হয়ে গেছে। তো এই অপশনটা বুঝলেন। এখন দেখেন আমি এই সবগুলো আলাদা করে একটা গ্রুপও করতে পারি। দেখেন আমি একটা ধরতেছি, একটা, কিন্তু আমার এইগুলো সবগুলো একটা গ্রুপ করব, যখন আমি একটা ধরবো সবগুলো ধরতে পারবো। সেটা যদি করি তাহলে সবগুলো আবার সিলেক্ট করব, তারপর হচ্ছে এখান থেকে সবগুলো ধরলাম, ধরার পরে এখান থেকে গ্রুপে ক্লিক করে গ্রুপ, দেখেন আমার সবগুলো মিলে একটা হয়ে গেছে। আবার যদি আমি এটাকে আনগ্রুপ করতে চাই, এই গ্রুপ
গ্রুপ থেকে আনগ্রুপ, দেখেন সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। তাহলে গ্রুপের বিষয়টা বুঝলেন। এখন মনে করেন যে আমরা এই ছবিটার একটা মাপ দিব, এখান থেকে থাকবে 1.8, আবার এখান থেকে দূরত্বটা থাকবে 1.8, মানে হাইটটা থাকবে 1.8 ইঞ্চি এবং ওয়াইড থাকবে 1.8 ইঞ্চি। তো আমাদের ইমেজটা এই মাপের মধ্যে নিতে চাচ্ছি, সেটার জন্য আমরা কি করব, ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এই যে ওয়াইড এবং হাইট, এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে হাইট, তো এটা আমরা এখান থেকে দিব। আমাদের ইমেজের মাপটা দিতে পারবো, যেরকম আমরা দিতে চাচ্ছি 1.8। আবার নিচে এটাকে সিলেক্ট করব, যেহেতু এটাও একই দিতে চাচ্ছি 1.8 দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলে আমাদের ইমেজটা চারি সাইডে সমান মাপ হয়ে যাবে। দেখেন চলে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সব সাইডে সমান মাপ হয়েছে, কিন্তু আসলে কিন্তু হয়নি। দেখেন আমি দিছিলাম 1.8 আর 1.8, কিন্তু এখানে হয়ে গেছে 1.6। এরকম যদি প্রবলেম হয়, যখন আমরা যে মাপটা দিচ্ছি সেটা যদি ঠিক না থাকে, তাহলে কি করব, তাহলে আমরা এই যে কর্নারের নিচে এখানে একটা আইকন আছে, এই আইকনে যাব, যাওয়ার পরে আমরা এই যে লক এক্সপেক্ট রেশিও, এটাকে টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটা উঠাই দিয়ে ওকে দিয়ে দেব। আমরা কোথায় যাব, এই যে সাইজ আছে ওয়াইড এবং হাইট এর নিচে, এই যে নিচের তীর মার্ক, এখানে ক্লিক করব, করার পরে এই যে লক এক্সপেক্ট রেশিও, এখানে টিক দেওয়া থাকবে, টিকটা উঠাই দেব, দিয়ে ওকে দিব। তারপর যদি আমরা এটার মাপ দেই 1.8, এবার ফাঁকা জায়গায় ক্লিক করতেছি, দেখেন সব সাইড এখন সমান, এই হাইটেও আছে 1.8, ওয়াইডেও আছে 1.8, এটাতে ক্লিক করব, করার পরে ফরম্যাট, দেখেন 1.8 1.8। চাইলে আমরা এখান থেকে ইমেজটাকে একটু ক্রপও করতে পারি, যে ক্রপ প্রয়োজন মতো বড় ছোট করে ক্রপ করতে পারি, ছোট করতে পারি। তো আপনারা এখান থেকে প্রয়োজন মতো আপনাদের মতো করে নেবেন। দেখেন এখানে কিন্তু সাইজ ঠিক নাই, যেহেতু আমরা টান দিয়ে বড় করছি। এবার যদি আমরা 1.8 দেই, 1.8, নিচেও 1.8, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে একবারে হয়ে গেল। দেখেন 1.8 1.8 ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে আমরা কি করতাম, এই তীর অপশনে যাব, যাওয়ার পরে এইখানে যে টিকটা দেওয়া থাকবে, এই রকম যেরকম টিক দেওয়া আছে এখানেও দেওয়া থাকতো, তো এটাকে আমরা উঠাই দিয়ে ওকে দিতাম। আশা করি পিকচারের জন্য যাবতীয় কাজ আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিতে পেরেছি। এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমি এই ইমেজটাকে দিয়ে বোঝাই, যে অপশনটা বাদ গেছে, এই যে রোটেট, এই রোটেটের এটা যদি ক্লিক করি পিকচারটা ঘুরে যাবে। আবার যদি আরেকটা দেই, ফিলিপ দেই, তো অপশনগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে ইমেজটা আসলে কিভাবে ঘুরতেছে। যেরকম লাগবে সেরকম অ্যাঙ্গেলে আপনারা করে নিতে পারবেন। এই যে সোজা হয়ে গেছে। আবার চাইলে এই ইমেজের এইখানে দেখেন একটা গোল আছে, এই ইমেজের দেখেন উপরে একটা আছে, এই ইমেজের ক্ষেত্রে পাশে আছে। তো এইটা কোথায় আছে সেটা দেখবেন, এটা ধরেও আমরা কিন্তু এভাবে বাঁকা করে দিতে পারি বা ঘোরাই দিতে পারি। আবার আমরা রোটেট অপশন থেকেও এই কাজটা করতে পারি। তো মোটামুটি আমাদের এই অপশনগুলো শেষ ফরম্যাটের জন্য। পিকচারের জন্য যে ফরম্যাট আছে সেখানে সবগুলো আলোচনা করা শেষ। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। যদি কাজ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারিনি। আমি সেইখানটাকে সেইটুক জায়গা আবার একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি বুঝতে পারেন। তো আমাদের পিকচারের কাজ শেষ। ইনসার্টের পরে আছে অনলাইন পিকচার। তো অনলাইন থেকে পিকচার নিয়ে আসতে হয়, এটা সেম জিনিস। এখানে ক্লিক করলে দেখেন আমার এখন নেট কানেকশন নাই, তো এজন্য এখানে ওয়ার্ক অফলাইন দেখাচ্ছে। আর যদি নেট কানেকশন থাকতো তাহলে অটোমেটিক এখানে কিছু ইমেজ আসতো এবং সার্চ করার জায়গা থাকতো যে কোন রিলেটেড ইমেজ আমরা এখানে নিতে চাই, তাহলে আমরা সরাসরি নেট থেকে নিতে পারবো। তো এই কাজটা আপনার অপশনে গেলেই আপনি বুঝতে পারবেন, এজন্য আমি আর এটা দেখাচ্ছি না। এবার আসি আমাদের পাশে যে অপশন আছে সেটা হচ্ছে শেপ।
শেপ শেপ এর ভিতরে বিভিন্ন ধরনের শেপ আছে, শেপ গুলো নিয়ে আমরা এ করতে পারি। তো অলরেডি আমরা এই শেপটা দেখছি, এখান থেকে আমরা শেপ, আমি ফাঁকা পেজ নেই, এখানে নিচে একটা, এই যে পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজ, এই যে নিচে ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। তো শেপ নিয়ে আমি একটা কিছু আঁকানোর চেষ্টা করি, আগে সিম্পল শেপ নিয়েছিলাম, এবার কিছু একটা আঁকানোর চেষ্টা করি। আমি একটা পতাকা তৈরি করি, আপনারা যদিও পতাকা তৈরি করতে পারেন, এতদিন যারা আমার ক্লাস দেখছেন তারা পতাকা তৈরি করতে পারেন, কারণ আমরা প্রথমে ওইসব জিনিসগুলাই শেখাই। তো যারা দেখেননি তারা এখানে একটা পতাকা তৈরি করব। তো পতাকা তৈরি করার জন্য আমি এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিয়েছি। এই শেপের জন্য এখানে শেপ ফরম্যাট থাকবে অথবা ফরম্যাট থাকবে আপনার। দেখেন এখন কোনো অপশন নাই, কিন্তু শেপের উপর যখন ক্লিক করব তখন এখানে ফরম্যাট অথবা শেপ ফরম্যাট, এই জিনিসটা মনে রাখবেন। তো আমি শেপ নিয়ে নিয়েছি ফরম্যাটের, এই সাইজে দেখবেন যে শেপ ফিল আছে। যে শেপ ফিলের কাজটা কি, এই শেপ ফিলের কাজ হচ্ছে শেপের কালারটা দেওয়া। এই যে অপশনে ক্লিক করলাম, দেখেন কালার ফেলারটা বেরিয়ে আসছে, এখান থেকে এটা সবুজ টাইপের কালার হবে, আমি গ্রিন কালার দিয়ে দিছি। আর এই যে ইনসার্ট থেকে আবার শেপের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে সার্কেলটা নিয়ে নিছি। সার্কেল কিন্তু এখানে নামটা আলাদা থাকে, নামটা দেখে নেন, ওভাল থাকে এখানে নাম। তো সেটা আমি সার্কেলটা নিয়ে নিলাম বা ওভাল নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা চেপে ধরে বৃত্তর আঙ্গিকে এ করতেছি। দেখেন বৃত্তটা হয়ে গেছে। এখন আমি কি করতে চাচ্ছি, এটাকে রেড কালার, তাহলে যাব কোথায়, ফরম্যাটের ভিতরে এই যে এই জায়গাটাতে কি আছে, শেপ ফিল আছে, এই শেপ ফিল থেকে রেড কালার, এই যে সুন্দর, এখানে রেড কালার হয়ে গেছে, আমি রেড কালার দিয়ে দিলাম। আমি একটু জুম আউট করে নিচ্ছি যাতে আপনারা দেখতে দেন, পতাকা হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে একটা স্টান দিতে পারি। তো আবার রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এখান থেকে একটু জাস্ট এ করার জন্য। তো এটাকে আমরা একটু এই কালার না রেখে এখান থেকে একটু গ্রে টাইপের কালার দিতে চাচ্ছি, এই যে এই কালারটা দিয়ে দিলাম। এবং এর ভিতরে আমরা চাচ্ছি না, এই যে সাইড দিয়ে একটা বর্ডার মতো আছে হালকা, তো বর্ডারটা বোঝা যাক, এজন্য আমরা যাব হচ্ছে শেপ আউটলাইন, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। দেখেন এখানে আর বর্ডার বোঝা যাচ্ছে না। তো আমরা আবার হচ্ছে ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে শেপ থেকে আরেকটা শেপ খোঁজার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে এইখানে কিছু একটা দেওয়া যায়। তো আপনার পছন্দ মতন কিছু একটা খুঁজে এখানে দিতে পারবেন, আমি খোঁজার চেষ্টা করি। এই যে আমি এই জিনিসটা দিতে চাচ্ছি, এটা টান দিয়ে এই যে এ করে দিলাম, একটু ছোট করে দেই। এই যে। এখন দেখেন এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, এইটার এই যে বৃত্তটা আছে, এই বৃত্তর বা এই যে বক্স মতো যেটা নিয়ে আসলাম, এই পতাকার স্ট্যান্ডটা যদি এর ভিতরে থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যেত। তাহলে এটা করার জন্য কি করবো, এটাকে ধরবো, ধরার পরে এই দেখেন শেপের জন্য, প্রত্যেকটা শেপের জন্য ফরম্যাট, প্রত্যেকটা শেপের জন্য ফরম্যাট, লাল বৃত্তের জন্য ফরম্যাট, গ্রিন বৃত্তের জন্য আলাদা ফরম্যাট। তো আমি এই শেপটা ধরতেছি, ধরার পরে এখানে ফরম্যাটে যাব, যাওয়ার পরে এটাকে আমার যেটা করতে হবে, এটাকে সেন্ড টু ব্যাগে দিতে হবে, এটা উপরে আছে তাহলে এটাকে ব্যাক করতে হবে। তাহলে এটা ধরে আমার এই যে বিং সেন্ড টু ব্যাক, দেখেন মিডলে চলে আসছে, মনে হচ্ছে মিডলে, কিন্তু এটা কিন্তু মূলত এর পিছনে আছে। এরকম মিডল ধরে সরাই দিলাম, দেখেন এটা ধরার কাছে একটু, হ্যাঁ, ঠিক আছে। এটা এখন কি হয়ে গেছে, মিডল বোঝা যাচ্ছে। তো এভাবে আপনারা পতাকা তৈরি করতে পারবেন, অনেক কিছু তৈরি করতে পারবেন। ইনসার্ট, আমি এর যে কালো বর্ডারটা আছে কানাই, এই বর্ডারটা একটু আরেকটু বড় টাইপের দিতে চাচ্ছি, তাহলে এখানে ভালো বোঝা যাবে। এটা কিন্তু আমরা বর্ডার রাখিনি, কিন্তু এটাতে একটু হালকা বর্ডার আছে, আমরা ওটা বড় করতে চাচ্ছি। তাহলে এই শেপটাকে আবার ধরতেছি, এই যে ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাটে যাওয়ার পরে শেপ আউটলাইন, অর্থাৎ আউটলাইন দিয়ে যে কালারটা আছে সেটা। তো সে আউটলাইন যাব, যাওয়ার পরে এখানে ওয়েট থেকে এখান থেকে একটু মোটা টাইপের করে দিচ্ছে, এই যে কালো টাইপের মোটা হয়ে গেছে, দেখেন এখন সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। আর এটাকে একটু অন্য কালার দিতে চাচ্ছি, শেপ কালার,
এইখানে এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে শেপ কালার এই দেখেন এখন এর সাথে মিশে গেছে, এই কালারের সাথে মিশিয়ে দিছি। তো এইভাবে আপনারা পতাকা তৈরি করতে পারবেন। আপনারা এই পতাকাটা তৈরি করবেন, বিভিন্ন স্টাইলে তৈরি করবেন, অনেক কিছু আঁকাবেন এখানে। আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ। এই ফাঁকা জায়গায় পতাকাটা নিচে চলে আসছে, আমি এইখানে ফাঁকা জায়গায় একটা মক তৈরি করার চেষ্টা করি শেপ দিয়ে। মক তৈরি করতে গেলে এটাও নিতে পারি, তারপর হচ্ছে এর ভিতরে অনেক কিছু আছে, এখান থেকেও নেওয়া যায়। তো এটা নিতে পারি, বা এটা আবার দেখেন উপরে আছে, এই যে উপরে, এখান থেকে আমি এটা নিলাম। দেখেন মগ, আমি এটাকে ব্ল্যাক, এই যে শেপ ফিল থেকে কালারটাকে একটু হালকা ব্ল্যাক টাইপের, হালকা টাইপের কালার নিলাম। এবং এই কালারটাকে একটু স্পষ্ট করার জন্য আমি যাব হচ্ছে শেপ আউটলাইন থেকে, যে আউটলাইন থেকে এখান থেকে একটু মোটা টাইপের কালার দিয়ে দিছি। জানি না কতটুকু ভালো করতে পারবো। এখান থেকে একটা মগের যে হ্যান্ডেল থাকে, সে হ্যান্ডেলটা দেওয়ার চেষ্টা করব, দেখি এরকম হ্যান্ডেল টাইপের কিছু আছে কিনা। তো শেপ থেকে এই যে এটা নেওয়া যেতে পারে, বা আদার এদিক থেকে আপনারা অন্য কিছু নিতে পারেন। তো এটা নিয়ে ট্রাই করে দেখি। এই যে এটাকে টান দিচ্ছি, দেওয়ার পরে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এখান থেকে, শেপ থেকে। হ্যাঁ, একই কালার দিলে দুইটা ভালোভাবে হবে। এইখানে একটা বিষয় আছে, দেখেন এটা কিন্তু সমান না, এটা যখন এখানে বসাবো তখন কিন্তু সমান হবে না। এটাকে এইভাবে বসাই দিবেন, অনেক সময় মিলবে না, অনেক সময় মিলবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে টান দিতে পারি এভাবে, আর এটা টান দিলে দেখেন সমান হবে, সমান করে নিতে পারি। এই এখানে বসাই দিলাম সুন্দরভাবে, মগের হ্যান্ডেলটা বসাই দিছি। এটা যেহেতু একটা কফি মগের মতো তৈরি করতে চাচ্ছি, এখানে ভিতরে কিছু কফি টাইপের কিছু কালার দেওয়ার চেষ্টা করি। ইনসার্ট থেকে শেপ আরেকটা শেপ নিচ্ছে, সার্কেল বা ওভাল শেপটা নিয়ে নিলাম। এই যে এটাকে টান দিবেন, টান দেওয়ার কাছে এখানে বসাই দিবেন, এমন ভাবে বসাবেন যেন এইটার সাথে মিশে না যায়। এটা চারি সাইডে কিছু না কিছু যেন একটু ফাঁকা মতো থাকে, তাহলে ভিতরে অংশটা বোঝা যাবে। এই যে এইখান ধরে টান দিচ্ছি, এখান ধরে টান দিচ্ছি, মোটামুটি ঠিক আছে। আরো ধরেও আপনারা কি ধরেও আপনারা সঠিক প্লেসমেন্ট করতে পারেন এখানটাতে। এটার কিছু কালার দেব, এখানে শেপ ফিল থেকে কফি বা অরেঞ্জ টাইপের কালার, এই কালারটা দিয়ে দিলাম। এর ভিতরে আমি আরেকটু গ্রেডিয়ান্ট টাইপের কালার দিতে চাচ্ছি, এই যে গ্রেডিয়ান্ট মিডল। এই যে দেখেন মিডলটাতে আর একটু লাল করতে চাচ্ছে, এখানে কালো আছে। তাহলে কি করতে পারি, গ্রেডিয়ান্টে যাওয়ার পরে গ্রেডিয়ান্ট, এইখানে দেখেন একটা কালার আসছে, এই কালারটা হচ্ছে এখান থেকে আমরা লালটা সিলেক্ট করি, এই যে লাল চলে আসছে, এবং এই লালটা অতিরিক্ত চলে আসছে। তাহলে কি করতে পারি, এখানে ব্রাইটনেসটা বাড়াতে পারি বা কমাতে পারি। দেখেন কমাই দিচ্ছি একেবারে না, হ্যাঁ এখানে ব্রাইটনেসটা, এই যে, এবং এই কালারটা এখানে থাকবে না,
এই কালারটা একটু এই সাইডে একটু ব্ল্যাক মতো দেখাচ্ছে, কিন্তু ব্ল্যাক মতো রাখতে চাচ্ছি না, এই জন্য এইখান থেকে বের করে দিচ্ছি। এই যে। এখন দেখেন এখানে সুন্দর একটা কফির চলে আসছে, যে ভিতরে কফি টাইপের কিছু একটা জিনিস আছে। এভাবে আপনারা মগ তৈরি করতে পারেন। কিন্তু মগটা তৈরি হয়েছে, কিন্তু এখানে আরো কিছু স্টাইল দেওয়া যায়। যেরকম এর ভিতর থেকে কিছু নিয়ে আসি, কি আনা যায়, এই যে স্মাইল ইমোজি, এটাতে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এটার একটু কালার করি ইয়েলো কালার। এই বর্ডারটা একটু মোটা করে দেই, বর্ডার যেটা আছে ওটা থাক, হালকা একটু মোটা করে দিলাম এটা। তাহলে এই কালোর উপর নিয়ে আসলে ওটা সুন্দরভাবে বোঝা যাবে। এই যে, কিন্তু ওটা তো কালো টাইপের আছে, যেটা থাকে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরো কোনো ইমোজি আনা যায় কিনা দেখি, এখান থেকে লাভ ইমোজি নিয়ে দেই, এখান থেকে লাভটা দিয়ে দেই। লাভ লাভ কালারটা কফি কালার হবে এই কালারের, তাহলে হচ্ছে এখান থেকে সেই কালারটা দিয়ে দেই। এই যে কফি কালারের মতো করে দিলাম। এটাকে যদি এই কালার দেই তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। এখানে যেহেতু ব্ল্যাকের উপরে তো ইয়েলোটা ভালো ফুটতেছে না, মানাচ্ছে না, তো এখানে কালারটা আপনার পছন্দ, আপনার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে এই কালারটা রাখতেছি। আর এইখানে চাইলে একটা নাম লিখে দিতে পারি, তো নামটা লেখার জন্য আমরা যাব ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা নিচ্ছি। এটা নেওয়ার পরে এখানে সাপোজ আমি লিখে দেব স্কিল বাড়ি, স্কেল বাড়ি, এটা দিয়ে এখানে বসাই দেব। এটাকে একটু ঘুরাই দেই হালকা, এভাবে দিতে পারেন, অথবা এটার একটা স্টাইল দেওয়া যায়। এই টেক্সটটাকে ধরে এইখানে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে ট্রান্সফর্ম আসবো, এটা পাবেন কোথায়, এটাকে সিলেক্ট করতে হবে। এই টেক্সটটা, টেক্সট সিলেক্ট করলাম, লেখার পরে সিলেক্ট করার পরে এই যে ছোট একটা আছে, এটা পাবেন কোথায়, ফরম্যাটের মধ্যে। এটা কিন্তু হোমের মধ্যে এরকম কোনো অপশন পাওয়া যাবে না, এটা যাবে হচ্ছে যখন টেক্সটটা সিলেক্ট করব তখন এখানে টেক্সটের এগেইনস্টে একটা ফরম্যাট অপশন আসবে বা ফিচার আসবে। এই ফিচার থেকে এই যে ওয়ার্ড আর্ট স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইলের ভিতরে নিচে এখানে এই যে টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্টে যাব, যাওয়ার পরে একবারে নিচে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখান থেকে আপনার পছন্দ মতন একটা স্টাইল আপনি দিতে পারবেন। আমি এই স্টাইলটা দিয়ে দিচ্ছি এবং এটাকে সুন্দর করে আর একটু প্লেস করার চেষ্টা করতেছি। দেখেন স্কিল বাড়ি এখানে চলে আসছে সুন্দর করে, এখানে লেখাটাও চলে আসছে, তারপর হচ্ছে ইমোজিও চলে আসে, তারপর লাভ আইকন আছে, মোটামুটি হয়ে গেছে। কিন্তু আমি যদি মগটা সরাইতে চাই, কিন্তু হ্যান্ডেল কিন্তু সরে যাচ্ছে। তাহলে এখন কি করা যাবে, সবগুলো ধরে যদি আমি গ্রুপ করি তাহলে পুরো মগটা একটা মগে পরিণত হবে। তো আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা শেপটাকে সিলেক্ট করতেছি, ইমোজি, লাভ ইমোজি এবং লেখা। এই যে লাভ ইমোজি, অনেক সময় সিলেক্ট করার পরেও সিলেক্ট হয় না, তবে এটা একটু আপনারা খেয়াল করবেন, ভালোভাবে সিলেক্ট করবেন যেন কোনো
একটা শেপ বাকি না থাকে, টেক্সট বাকি না থাকে। তো সিলেক্ট করার পরে কি করব, আমাদের এই সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট বলতে এই সিলেক্ট করার এগেইনস্টে এখানে একটা ফরম্যাট আসবে এবং এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট নিচে গ্রুপ, এখান থেকে গ্রুপে ক্লিক করে দেব। এখন দেখেন এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে, এখন একটা মগে পরিণত হয়েছে। তো এভাবে আপনারা আঁকাআঁকি করবেন। তো আমি এটাকে একটু ডবল করি, মানে কপি করলাম কন্ট্রোল চেপে ধরে। আপনারা চাইলে একাধিক কপিও করতে পারেন, মানে কপি করবেন। এটা অনেক বড় দেখা যাচ্ছে, আমি এখান থেকে একটু ছোট করে দিলাম, দেখেন সব ঠিক আছে। এটা আমি বের করে দিচ্ছি, অতিরিক্ত বড় হয়ে গেছে। এটা এখানে রাখতেছি, পেজটাকে একটু জুম করে দেই। আপনারা চাইলে এর ভিতরে ইমেজ আনতে পারবেন, আপনার ইমেজ নিয়ে আসতে পারবেন। তো সেটা দেখাতে গেলে টিউটোরিয়ালটি আরো অনেক বড় লম্বা হয়ে যাবে, তো সেটা দেখাচ্ছি না, সেটা সামনে টিউটোরিয়ালে দেখাতে পারি। যদি আপনারা কিভাবে এর ভিতরে ছবি নিয়ে আসবো, আমাদের নিজেদের ছবি নিয়ে আসবো বা অন্য কোনো ছবি নিয়ে আসবো এরকম মগের ভিতরে বা শেপের কোনো একটা ইফেক্টে, তাহলে কমেন্ট করতে হবে। তো এরকম ধরনের অনেক জিনিস আছে এর ভিতরে, আমরা প্রত্যেকটা শেপের বিভিন্ন ধরনের কাজ করতে পারি। দেখেন এই শেপটা এখানে নিয়ে এর ভিতরে কিন্তু আমরা লিখতে পারি, এই শেপের কালার দিতে পারি, যে শেপ ফরম্যাট থেকে এখান থেকে আমরা শেপের বিভিন্ন কালার, এইখান থেকে একটা আউটলাইন কালার দিতে পারি, আউটলাইন কালার রেড। এই দেখেন চারি সাইড দিয়ে কিন্তু শেপের কালারটা রেড হয়ে গেছে, এবং এই রেড কালারটা একটু মোটা টাইপেরও দিতে পারি। তাহলে আউটলাইনে যাব, যাওয়ার পরে হোয়াইটে যাব, হোয়াইট থেকে এখান থেকে 6 পিটি করে দিলাম, দেখেন এটা অনেক মোটা হয়ে গেছে। তা আমরা চাইলে এই শেপের ভিতরেও লিখতে পারি, এই যে এই ভিতরে লিখতে পারি। তাহলে শেপের ভিতরে লিখতে গেলে কি করব, শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এই যে অ্যাড টেক্সট, রাইট বাটন ক্লিক করার পরে অ্যাড টেক্সট, এখানে ক্লিক করার পরে এখানে লেখা যাবে। আমি এখানে লিখলাম স্কিল বাড়ি। তো এই লেখাটা করা যাবে, ধরা যাবে, সিলেক্ট করা যাবে। দেখেন ছোট আছে, আমি যদি এটা মানানসই করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমার ফন্ট সাইজ বড় করা লাগবে। তো আমি হোমে যাচ্ছি, হোম থেকে এখান থেকেও বড় করতে পারি, আবার ইনক্রিজ অপশন থেকে বড় করতে পারি। ক্লিক করে করে কিরকম লাগবে দেখেন। এই দিলে কিন্তু এখানে আবার মানাচ্ছে না, মানে এটাকে আরেকটু নিচে টান দিলে এটাকে আরেকটু বড় করতে হবে টেক্সট অনুযায়ী শেপটা, মানে এই ভিতরে ধরতেছে না। তো এটা প্রয়োজন মতো আপনারা ছোট বড় করবেন। তো এটা এভাবে আমরা এর ভিতরে লিখতে পারি। এখন যদি আমরা শেপটাকে ধরে সরাই তাহলে কিন্তু এটা সরবে না, মানে লেখাটা আলাদা হবে না, লেখাটা ওর সাথেই থাকবে। যে কোনো শেপের ভিতরে আপনারা এইভাবে লিখতে পারেন। দেখেন আমি হচ্ছে এই শেপটা যদি নেই, এই শেপের ভিতরেও কিন্তু আমি লিখতে পারবো। দেখেন এই শেপের আবার একটা ফিচার আছে যে এইগুলো ধরে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো, এই শেপের মাপ দিতে পারবো, এখান থেকে ওয়াইড দিতে পারবো, হাইট দিতে পারবো, সে ওয়াইড হাইট অনুযায়ী হবে। এই যে শেপ ফিল থেকে আমরা এটাকে কালার দিতে পারবো। দেখেন এখানে ইয়েলো রঙের দুইটা বাটন, মানে পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আর এই পয়েন্ট গুলো হচ্ছে সাদা টাইপের। তো এই ইয়েলো পয়েন্টটা যদি ধরে এখানে টান দেয় তাহলে ওই সাইডটাকে আরো স্মুথ হবে। আবার যদি এই ইয়েলোটাকে ধরে টান দেয় তাহলে এই সাইডটা আরো ক্রাস হয়ে যাবে, এখানে এতটুকু থাকবে না। তো এইভাবে আমাদের এই শেপটার কাজই এরকম। তো এরকম ভাবে আমরা এটা তৈরি করতে পারি, এবং এটাকে আমরা হচ্ছে এর ভিতরেও লিখতে পারি, যেরকম অ্যাড টেক্সট দেওয়ার পরে এখানে আমরা যা ইচ্ছা সেটা লিখতে পারবো, সেটা কালার করতে পারবো, সেটার স্টাইল দিতে পারবো, সেটাকে হচ্ছে হোম সেকশনে আসার পরে এখান থেকে বোল্ড করতে পারবো, এখান থেকে বড় করতে পারবো, এখান থেকে কালার দিতে পারবো। লেখাটা সাদা আছে যেহেতু এখানে লাল, আমরা লাল কালার দিলে কিন্তু লেখাটা চেনা যাবে না। আমরা চাইলে অন্য কোনো কালার দিতে হবে বা সাদা দিতে হবে, সাদা দিলে বেশি ভালো বোঝা যাবে, লেখাটাকে আর একটু বড় করে দিতে পারবো। এভাবে আপনার যেখানে লাগে, এটা কিন্তু আমরা আবার টেক্সটের ভিতরে বসাইতে পারবো।
আমাদের উপরে যে টেক্সট ছিল সেখানে আমি ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন এই শেপটা এখানে আমি বসাইতে পারবো, একটু ছোট করে দিলাম। এই এরকম ভাবে বিভিন্ন টেক্সট শেপ অনেক কিছু আমাদের প্রয়োজন হতে পারে। তো আমি জাস্ট শেপ গুলো বোঝানোর জন্য আপনাদেরকে এরকম করে দেখালাম। আপনারা প্রত্যেকটা শেপ এখান থেকে নিবেন, নিয়ে আপনারা কাজ করবেন। দেখেন একটা এরকম শেপ নিবেন, এরকম শেপ নিয়ে যে কাজগুলো করা যায় সেটা করতে পারবেন। এটাকে আমি ছোট করতেছি, দেখেন ছোট করলাম শেপ। এই কর্নার ধরে আপনারা ছোট বড় করতে পারবেন। তবে এইখান থেকে একটা ডিস্টেন্স আছে, এই ইয়েলোটা পয়েন্টটা ধরলে দেখেন এখান থেকে আপনি সেটা করতে পারবেন, ছোট বড় কেমন দরকার এটাও করতে পারবেন এই টেক্সট থেকে। এই শেপের কাজ এখানে প্রত্যেকটা শেপ আপনারা ব্যবহার করেন। তীর চিহ্ন নিতে পারবেন কোন একটা অ্যাঙ্গেলে দেওয়ার জন্য, যে আমার এখানে একটা অ্যাঙ্গেল দেওয়ার দরকার, তাহলে আমি তীর বাটন নিতে পারি। তো এখান থেকে এটাকে আমি বেশি বাড়াইতে পারি, কমাইতে পারি, দেখেন। তারপর এখান থেকে আমরা এটাকে চিকন করতে পারি। শেপের কালার তো আমরা দেখছি, কালার এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। তারপর এটা মূলত থাকে ইনসার্টের মধ্যে, কিন্তু আমরা ফরম্যাটের মধ্যে আছি। ফরম্যাটের মধ্যে প্রথম ইনসার্ট শেপ, দেখেন ইনসার্ট শেপ সেটা লেখা আছে। আমরা এটাও নিতে পারি, এটা নিলেও বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আপনারা এইগুলো দিয়ে বিভিন্ন মাথা খাটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করবেন। দেখেন এগুলো এরকম আছে, আমি চাইলে এতটুক পরিমাণ করতে পারি, এতটুক পরিমাণ করতে পারি, বিভিন্ন ভাগ ভাগ করতে পারি এগুলো। এখানে অনেকগুলো শেপ আছে, প্রত্যেকটা শেপ দেখবেন। দেখেন এরকম ভিতরে আমরা লিখতে পারি, এই একটা স্টাইল আছে সুন্দর, এর ভিতরে আমরা লিখতে পারি, এটাকে কালার দিতে পারি। এখান থেকে আমি রেড কালার, আউটলাইন কালারটা হচ্ছে ইয়েলো, ইয়েলো কালারটাকে একটু মোটা করতে চাচ্ছি, তাহলে এই যে ওয়েট, ওয়েট থেকে 6 ফিটি করে দিলাম। দেখেন এটাকে অনেক মোটা টাইপের হয়ে গেছে। এবার এর ভিতরে কিছু লিখতে চাচ্ছি, এই যে অ্যাড টেক্সট, এটা রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দেওয়ার পরে এখানে কিছু লেখা গেল। তো এইভাবে মূলত আমরা শেপের বিভিন্ন শেপ ডিজাইন আসবে, অ্যাসেসমেন্টে আসে, শেপের কাজ থাকে। তো আমরা এগুলো করতে পারি। তবে যে কাজটা আসবে তার একটা স্যাম্পল থাকবে, আমরা সেটা দেখে আমাদের কোন শেপ দরকার হয় এখান থেকে সে শেপটা নিতে পারবো। তারপর এর ভিতরে দেখেন অনেক ধরনের স্টাইল আছে, আমরা এই মেঘের মতো স্টাইল এটাও নিতে পারি। এর ভিতরে আমরা লিখতে পারি, এটার কালার পরিবর্তন করতে পারি। এখানেও অনেক ধরনের স্টাইল আছে, সেখান থেকে আমরা কালার গুলো নিতে পারি। দেখেন মেঘের মতো হয়ে গেছে। তো প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা শেপের এখান থেকে প্রত্যেকটা এগুলো করতে পারি আমরা। শেপের এখান থেকে সরাসরি টেক্সট বক্সও নিতে পারি, টেক্সট বক্সের ভিতরে লেখা লিখতে পারি। এই যে এখানে কোনো একটা কিছু লিখলাম, এখান থেকে সরাসরি লেখা যাবে, এবং এই লেখাটা আমরা সরাইতে পারবো। দেখেন এখানে ধরে নিয়ে আসতে পারবো, এইখানে নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায় আমরা এটাকে নিয়ে যেতে পারবো, বসাইতে পারবো। এটাকে ছোট করে নিচ্ছি, দেখেন যে কোনো জায়গায় আমরা ধরে নিয়ে যেতে পারবো। এই যে আমি এখানে বসাই দিলাম, এবং এই সাদা শেপটার কালার যদি আমি এই নিচে শেপের মতো করে দেই, তাহলে এটার উপরে ক্লিক করলে দেখেন বোঝার কোনো সুযোগ নেই। এখন দেখেন এখানে মেঘের উপরে এর ভিতরে আমরা কিছু লিখে দিলাম বা এরকম থাকে, কিন্তু দেখেন এই বর্ডারটা বোঝা যাচ্ছে। তাহলে বর্ডারটা পরিবর্তন করার জন্য আমরা কি করতে পারি, আউটলাইন, এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন, দেখেন কোনো আউটলাইন শো করবে না। এখন কিন্তু এটার আউটলাইন শো করতেছে না, এই যে ফাঁকা জায়গায় ক্লিক করতেছি, এখানে কোনো আউটলাইন শো করতেছে না, মনে হচ্ছে যে এই শেপের ভিতরে লেখা। চাইলে আমরা ওই শেপের ভিতরে লিখতে পারি, আবার আলাদা করে শেপ টেক্সট এনে সেটা লিখতে পারি। ইনসার্ট যাব, ইনসার্ট থেকে শেপ, শেপের ভিতরে এই যে টেক্সট বক্স,
টেক্সট বক্সের ভিতরে আমরা এরকম পয়েন্ট করে করে বিভিন্ন জিনিস লিখে সেটা আবার আমরা পেজের বিভিন্ন জায়গায় সরিয়ে রাখতে পারবো। এবং চাইলে এই বর্ডারটাও থাকবে না, পিছনে কালারটাও থাকবে না, আবার চাইলে পিছনে আবার আমরা কালার দিতে পারবো। এর পিছনে কালার শেপের ফাইলের মধ্যে যাওয়ার পরে এখান থেকে মনে করেন এই কালার দিলাম, দেখেন এখানে একটা শেপ হয়ে গেছে। লেখাটার কালার দিলাম হচ্ছে রেড। লেখার কালারটা দিতে গেলে আমাদেরকে যেতে হবে হোম থেকে এই যে ফন্ট কালার, এখানে আসবো এই যে রেড, যে কালার দেবো সেই কালার হবে। তো এইভাবে আমরা শেপ গুলো কাজ করতে পারি। তো আপনাদের কাজ হলো প্রথমত যেটা, সেটা হচ্ছে এই শেপের ভিতরে যতগুলো শেপ আছে প্রত্যেকটা শেপ নিয়ে আসা, সেটাকে ভেঙে চুরে আপনার মতো স্টাইলে তৈরি করতে পারা। যখন আপনি দেখবেন যে আপনি নিজের ইচ্ছা মতন তৈরি করতে পারছেন, তখন এই শেপগুলো কালার দিতে পারছেন, তারপর হচ্ছে টেক্সট আনতে পারছেন, কোনো জায়গায় সরাইতে চাইলে সরাইতে পারছেন। এরকম যখন নিজের ইচ্ছাদি মতো যে কোনো শেপকে ব্যবহার করতে পারবেন, তখন মনে করবেন যে আপনার শেপের কাজ কমপ্লিট হয়েছে। তবে প্রথম শেখার সময় আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, অনেক কোশ্চেন মনে হতে পারে। ভিডিও দেখানো অনুযায়ী যদি পুরোটাই শেষ করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের কোশ্চেন গুলো থাকবে না আশা করি। এই পর্ব এখানেই রাখতেছি, সবাইকে ধন্যবাদ।